বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির উদ্যোগে যে আরজি কর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের মৃত্যু এবং ধর্ষণের ঘটনায় যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র দেশে, তার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে। সেই মামলা প্রধান বিচারপতির এজলাসে আজ শুনানি হয়। সেখানে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল রীতিমতো তাকে ধমকেছেন প্রধান বিচারপতি। একই রকমভাবে সিবিআইয়ের কাছ থেকে যে তদন্ত করছে, সিবিআই কি তদন্ত করছে, কোথায় তদন্ত করছে, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে বিস্তারিত একটা রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন বৃহস্পতিবারের মধ্যে, অর্থাৎ 22শে আগস্ট তারা চেয়েছেন। উল্টো দিকে আরজি কর মেডিকেল কলেজে যে হামলা হয়েছিল সেই হামলা নিয়ে রীতিমতো তোপ দেখেছেন প্রধান বিচারপতি নিজে। কলকাতা পুলিশকে তোপ দেখে বলেছেন যে এটা পুলিশি ব্যর্থতা, রাজ্য সরকারের ব্যর্থতা প্রকটভাবে ধরা পড়েছে এবং আগামী 22শে আগস্টের মধ্যে আরজি কর মেডিকেল কলেজে হামলা নিয়ে কি কি ব্যবস্থা নিয়েছে, কি কি কাজ করেছে কলকাতা পুলিশ, তার রিপোর্ট দিতে হবে। আজকে এত অনেক খবর, এই খবরের ভিড়ে একটি খবর হারিয়ে যেতে বসেছে, সেই খবরটার দিকেই আপনাদের দিকপাত করব। আরজি করের ঘটনা নিয়ে কয়েকদিন ধরে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, আমাদের মতামত ব্যক্ত করেছি। আরজি করের ঘটনাবলীর সামান্যতম ইস্যু আজকে তুলে ধরলাম, কারণ যে ভাষায় যেভাবে আমাদের দেশের প্রধান বিচারপতি আরজি কর নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনই উচিত কলকাতা পুলিশ কমিশনারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। তবে একটা ব্যাপার খুব আশার সংকেত দিয়েছে যে সুপ্রিম কোর্টের আদেশ আসার পরেই রাজ্য সরকারের যিনি এডিজি আইন শৃঙ্খলা আছেন মনোজ বর্মা, তিনি একটি আদেশ জারি করেছেন। সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা সরকারি হাসপাতালে একটা নিরাপত্তা সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। সেই সিকিউরিটি অফিসার নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত অফিসার, কর্মরত জওয়ান কিংবা পুলিশ কর্তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে, প্রাক্তন পুলিশ কর্তাদের মধ্যে থেকে। এই সিদ্ধান্ত আজকে হয়েছে এবং সেই বিষয়ে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর। অবশ্যই রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে রাজ্য সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন। হাসপাতালগুলোর নিরাপত্তা এবং ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায় এবং দায়িত্ব রাজ্য সরকারের। অন্যদিকে আজকে যে ঘটনাটা, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দেশের রাজনীতিতে, সেদিকেই আমরা আলোকপাত করব আজকে, মূলত সেদিকেই নিয়ে যাব। রাহুল গান্ধীর প্রতিবাদের কাছে মাথা নত করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকৃতপক্ষে এমন একটা অবস্থা হয়েছে, রাহুল গান্ধী প্রকৃতপক্ষে দেশ শাসন করছে বলে আমাদের মনে হয়। দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এখন প্রকৃত অর্থেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে বসে আছেন বলে আমাদের মনে হচ্ছে। কারণ তিনি যা যা প্রকল্প গত লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে চলেছেন মহারাষ্ট্রের বিজেপি সরকার। অর্থাৎ রাহুলের কাছ থেকে ধার করা প্রজেক্ট নিয়ে ইমপ্লিমেন্ট করছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার যে ঘটনাটা ঘটল, আপনারা আশ্চর্য হবেন ঘটনাটা যে ঘটেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। সরকার কয়েকদিন আগে গত শনিবারই একটা বিজ্ঞাপন দিয়েছিলেন কাগজে। সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল যে কিছু অফিসার নিয়োগ করা হবে, যে অফিসাররা ডেপুটি সেক্রেটারি অধিকর্তা পদে এই অফিসারদের নিয়োগ করা হবে। সেইটা নিয়ে কাজ করা হবে এবং সেটা নিয়েই কাজ হবে বলেই অনেক দিন থেকে শোনা যাচ্ছিল এবং সেটা আমরা দেখতে পেলাম যে অফিসারদের নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দিয়ে
আজ মঙ্গলবার সেই বিজ্ঞাপনকে প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। কারণ কি? কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বলতে চাইছে যে এখন আমাদের কাছে যে পরিস্থিতি তাতে আমাদের সকলকে সমান অধিকার দিতে হবে, কারণ সমান অধিকার দিতে হবে। ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারকে কার্যকর করতে হবে। এই কথাটা আজকে আমাদের দেশের যিনি পেনশন মন্ত্রী অর্থাৎ কর্মীবর্গ জন অভিযোগ জিতেন্দ্র সিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমরা জানি যে এই গত শনিবার যে বিজ্ঞপ্তি 17 তারিখে যে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে 45 জন আমলা নিয়োগ করা হবে। কিভাবে আমলা নিয়োগ করা হবে? কারণ আমলা বলতে আমরা যেটা বুঝি যে আমলা নিয়োগ হয় কিভাবে, যে আমলা নিয়োগ হয় মূলত আমলা নিয়োগ হয় ইউপিএসসির মাধ্যমে। আইএস এবং আইপিএস পরীক্ষা হয়, সেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার পর পাস করার পর তাদের মধ্য থেকে আইএস আইপিএস আমরা নিয়োগ করে থাকি। এটাই আমাদের দেশের প্রথা, এটাই আমাদের দেশের নীতি, এটাই চলে আসলো, চলমান ছিল এই পদ্ধতিতে। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনারা জানেন কি জানেন, অন্তত বাংলার মানুষ জানে কিনা আমি জানি না, কিন্তু বাংলার মানুষ এটা জেনে রাখুন যে 2018 সালের পর থেকে 2018 সালের 10ই জুন থেকে এই দেশের আমলাতন্ত্রে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। নরেন্দ্র মোদীর হঠাৎ খেয়াল হলো যে না, ইউপিএসসি থেকে আইএস আইপিএস থেকে আমলা নিয়োগ করবই এমন কোনো কথা নেই। প্রফেশনালিজম অর্থাৎ যারা প্রফেশনাল, যারা হচ্ছে মানে যারা বিভিন্ন পেশার সঙ্গে দখল করে বসে আছেন তাদের মধ্যে থেকে আমরা আমলা নিয়োগ করব। যেমন ধরুন যে কোনো একটা প্রতিষ্ঠানের তিনি ম্যানেজার ছিলেন, তিনি ডেপুটি ম্যানেজার ছিলেন, তিনি হচ্ছেন হয়তো বড় কর্তা ছিলেন কোনো কোম্পানির, সেই কোম্পানিটা হয়তো ইম্পোর্ট এক্সপোর্টে বিশেষজ্ঞ। কোনো কোম্পানি হয়তো দেখা যাবে কোনো কোম্পানির হয়তো একজন ম্যানেজিং ডিরেক্টর আছেন যিনি হচ্ছেন বিভিন্ন কাজের মধ্যে দক্ষতার পরিচয় দিয়েছেন, কোনো কোম্পানির একজন ডিরেক্টর আছেন যিনি বিভিন্ন কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ এই যে তাদের যে দক্ষতা, প্রফেশনালিজম যেটা আছে, এই প্রফেশনাল থেকে আমরা নিয়োগ করব। এই সিদ্ধান্তটা কার্যকর হয়। প্রায় 200 জন আমলাকে এইভাবে ডেপুটি সেক্রেটারি, ডাইরেক্টর পদে এবং আমরা দেখেছি যে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছিল এবং তারাই কেন্দ্রীয় সরকারকে মূলত চালিকা শক্তি তারা ছিলেন। এটাই হচ্ছে মূল কথা। এই যে 2018 সাল থেকে নিয়োগ হয়েছে, 2019-এ নিয়োগ হয়েছে, 2020-তে নিয়োগ হয়েছে, 2021-এ নিয়োগ হয়েছে, 2023-এও নিয়োগ হয়েছে, সার্বিকভাবে তখন কিন্তু ভারতের সংবিধানের কথা বলা হয়নি। ভারতের সংবিধানের যে সমতার কথা বলা হয়েছে সেটা বলা হয়নি, নিয়োগ চলেছে। আপনাদের একটা উদাহরণ দিই যে আপনারা জানেন যে সেবির যিনি এখন এই মানে চেয়ারম্যান আছেন, যার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির কথা প্রকাশ্যে এনেছেন হিন্ডেনবার্গ সংস্থা, সেই হিন্ডেনবার্গ সংস্থা যার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির কথা নিয়ে এসছেন, সেই যে সেবি যিনি চেয়ারপারসন, যে ভদ্র মহিলা আছেন, ইনি আগে আদানি গ্রুপে চাকরি করতেন। এই আদানি গ্রুপ থেকে এনে একে সেবির চেয়ারম্যান করে দেওয়া হলো। অর্থাৎ আমলারা সাধারণত যারা প্রাক্তন আমলা তারা এই চেয়ারগুলোতে বসে থাকেন, এইগুলো পান, এইগুলোতে বসেন, সেবি চেয়ারম্যান হন। কিন্তু ব্যতিক্রমভাবে ওই ভদ্রমহিলাকে নিয়ে বসানো হলো, উনি একটি কর্পোরেট হাউসের একটা বড় কর্তা ছিলেন, সেখান থেকে সেবির চেয়ারম্যান হয়ে গেলেন। এরকম অসংখ্য উদাহরণ আছে। যেমন ধরুন আমাদের বিদ্যুৎ দপ্তরে, দেশের বিদ্যুৎ দপ্তরে যেসব যারা ডেপুটি সেক্রেটারি, যারা অধিকর্তা, ডাইরেক্টর পদে আছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা হচ্ছেন, যাদের কাজই হচ্ছে যে আদানির বিজনেসকে, আদানির যে ইলেকট্রিক বিজনেস, তার যে বিদ্যুতের ব্যবসাকে কি করে বাড়ানো যায় সেই চিন্তায় তারা কাজ করছে। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। এই যে আমলাতন্ত্র তৈরি করা হয়েছিল, একটা আমলাতন্ত্রের বিকল্প হিসাবে আরেকটা বিকল্প আমলাতন্ত্র গঠনের ক্ষেত্রে, এবং এখানে আরেকটা বিষয় ছিল, যদি আপনারা মনে না করেন তাহলে বলতেই পারি, এই আমলাতন্ত্রের ভেতরে যারা ঢুকতেন তারা বেশিরভাগই ছিলেন আরএসএস এর ঘনিষ্ঠ। অর্থাৎ আরএসএস এর ঘনিষ্ঠ হলে চাকরি পাকা থাকবে, এটাই ছিল মূল মন্ত্র। কিন্তু রাহুল গান্ধী প্রতিবাদ করছিলেন, বহুদিন থেকে রাহুল গান্ধী প্রতিবাদে গর্জে উঠছিলেন। তিনি একটা কথা বলতেন না
যে এই যে পিএমওতে এতগুলো অফিসার আছে, কটা দলিত আছে, কটা আদিবাসী আছে, কটা শিডিউল কাস্ট আছে, কটা সংখ্যালঘু আছে, এই প্রশ্ন তিনি তুলতেন। আপনারা জানেন সেটা, আপনারা সকলেই দেখেছেন রাহুল গান্ধীর এই বক্তব্য। 17 তারিখে যেদিন বিজ্ঞাপনটা সামনে এলো, 45 জন আমলা নিয়োগের বিজ্ঞাপন সামনে এলো। এই আমলা নিয়োগ কি করে হবে, একটা স্পেসিফিক কার কত বেতন হবে সবটাই ওই বিজ্ঞাপনে দেওয়া আছে। এটা যখন প্রকাশ্যে এলো তখন রাহুল গান্ধী মন্তব্য করলেন, এটা হচ্ছে এদেশের পিছিয়ে পড়া মানুষদের বঞ্চিত করার জন্য করা হচ্ছে, দেশের সংবিধানের বিরোধী কাজ করা হচ্ছে। দেশের সংবিধান যে সমতার কথা বলেছে, দেশের সংবিধান যে সমান অধিকারের কথা বলেছে, দেশের সংবিধান যে চাকরির নিশ্চয়তা দিয়েছে, সেই জায়গাতে আঘাত দেওয়া হচ্ছে। প্রসঙ্গত বলা প্রয়োজন, এই ডেপুটি সেক্রেটারি ডাইরেক্টর পদগুলো নিয়োগ হয় 3 বছরের জন্য, 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হয়। পরবর্তীকালে সেটাকে বাড়িয়ে আরো 2 বছর করা যেতে পারে, করেছে। এবং অসংখ্য উদাহরণ আছে যে 5 বছর ধরে চাকরি করছে, এমন ঘটনা আছে। কিন্তু এই যে 3 বছরের চুক্তিভিত্তিক একজন অফিসারকে বসানো হলো, তাকে বিপুল অঙ্কের টাকা বেতন দেওয়া হলো, তার গাড়ি দেওয়া হলো, তার পিছনে খরচা করা হলো, 3 বছর পর তার দায় শেষ, সে কি কাজ করবে, কতটা তার ভালোবাসা থাকবে কাজের প্রতি? যাই হোক, তবুও বলবো দলিত বঞ্চিত হচ্ছে। যদি ইউপিএসসির মাধ্যমে আসতো তাহলে সংরক্ষণ মেনে দলিতদের সংরক্ষণ দিতে হতো, সংরক্ষণ মেনে ওবিসি সংরক্ষণ দিতে হতো, সংরক্ষণ মেনে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের সংরক্ষণ দিতে হতো। সেইগুলো না করার জন্য একটা অভিনব পন্থায় আরএসএসের লোকেদেরকে প্রশাসনের অন্দরে ঢুকিয়ে দেওয়া, কিংবা আদানি আম্বানির লোকেদেরকে প্রশাসনের অন্দরে ঢুকিয়ে দেওয়ার বিরাট একটা কি বলবো ব্লুপ্রিন্ট পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী। সেই জায়গায় আঘাত দিলেন রাহুল গান্ধী। 17 তারিখে রাহুল গান্ধীর বিবৃতি প্রকাশিত হলো। রাহুল গান্ধী প্রকাশ্যে বিবৃতি দিলেন শনিবারের বিজ্ঞাপন দেখার পরে, কাগজে বিজ্ঞাপন দেখার পর। আজ মঙ্গলবার, সোমবার ছুটি ছিল, আজ মঙ্গলবার উনি আমাদের দেশের যিনি মানে কর্মীবর্গ দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিংহ, তিনি সরাসরি এটাকে তুলে নিলেন। তিনি যে বললেন, তিনি বলেছেন, তিনি ইউপিএসসিকে চিঠি লিখেছেন, চিঠিতে লিখেছেন, প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সরাসরি নিয়োগের প্রক্রিয়া অবশ্যই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত ন্যায় এবং সামাজিক ন্যায় বিচারের নীতিগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, বিশেষত সংরক্ষণ সংক্রান্ত বিধিগুলির বিষয়ে। হঠাৎ প্রধানমন্ত্রী সংবিধানের কথা মনে পড়ে গেল, এতদিন সংবিধানের কথা মনে পড়ছিল না, সম্ভবত মনে পড়ে গেল, রাহুল গান্ধী মনে করিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় আছে, এই জোটের যিনি অন্যতম শরিক চিরাগ পাসওয়ান, তিনি বলেছেন সংরক্ষণ বিধিকে উল্লঙ্ঘন করে যেভাবে নিয়োগ হচ্ছে এটা আমরা মানতে পারবো না। অর্থাৎ ওই যে জোটের বাধ্যবাধকতায় পিছু উঠতে হচ্ছে। নরেন্দ্র মোদী হঠাৎ সংবিধানের ভক্ত হয়ে গেলেন, অর্থাৎ সংবিধানের পক্ষে গেলেন। আমার প্রশ্ন তিনটে আমি প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিলাম। প্রথমত, সংবিধানকে যদি মান্যতাই দিতে হয়, সংবিধানের প্রতি এতটাই যদি দরদ থেকে থাকে প্রধানমন্ত্রীর, তাহলে তিনি কেন 2018 সালে এইভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিলেন? সেদিন কি মনে পড়েনি যে এইগুলো সমতা রক্ষা করতে হবে, সংরক্ষণ বিধি মানতে হবে? সেদিন মনে পড়েনি কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে নিয়োগ প্রক্রিয়া হলো, 3 বছরের একজন আমলাকে নিয়োগ করে, 3 বছরের চুক্তিতে নিয়োগ করে, তাহলে এদেশের যে আমলাতন্ত্র বা এই দেশের যে মেধা শক্তিকে বঞ্চিত করার উদ্দেশ্যটা, লক্ষ্যটা কি? চতুর্থত হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে অস্তিত্ব, সেটা কি কোথাও খর্ব হচ্ছে না? এই 3টি প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেবেন, আমরা জানতে চাই। আরেকটা কথা, তাহলে কি দেশের মানুষ যে সংকেত দিয়েছে যে রাহুল গান্ধী এখন দেশের মুখ হয়ে উঠছেন, এটাই স্পষ্ট হয়ে গেল। রাহুল গান্ধী যদি ওদিন 17 তারিখে শনিবার যদি বিরোধিতা না করতেন, তাহলে আজকে 19 তারিখে এই বিবৃতি, এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের কথা আসতো না। প্রথম প্রশ্নই হচ্ছে, প্রধানমন্ত্রীকে না জানিয়ে কি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল? নিশ্চয়ই নয়, প্রধানমন্ত্রী সবটা জানতেন। তারপরেও কেন
মঙ্গলবার, শনিবারের বিজ্ঞপ্তি মঙ্গলবারে প্রত্যাহার করা হলো, সে নিয়ে প্রশ্ন তো উঠবেই। তাহলে কি রাহুলের ভয়ে? রাহুলকে ভয় পাচ্ছেন মোদি, না রাহুলের শক্তিকে ভয় পাচ্ছেন, রাহুলের বার্তাকে ভয় পাচ্ছেন, রাহুল যে দেশের সাধারণ জনতার সাথে কাজ করছেন সেটাকে ভয় পাচ্ছেন? সেই বার্তা যদি একবার সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যায়, তা রাহুলের অগ্রগতিকে কেউ রুখতে পারবে না। একথা বলতে কোথাও দ্বিধা নেই। রাহুল গান্ধী যেভাবে তার বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে কাজ করে চলেছেন, আগামী দিনে তা এক বড় সাফল্যের জায়গায় পৌঁছে দেবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।